সংবিধানের ষষ্ঠ তফসিলে বলা আছে যাতে এই স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। আপনি যে জিয়াউর রহমান বললেন, তার মানে আপনি মন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গ করলেন, তার মানে আপনার মন্ত্রিত্ব থাকে না আপনার। আজকে যে আচরণটা বিএনপি করতেছে, যে বিএনপি 170 পাইতো, এই আচরণ করতে পারতো। তার মানে জামাত যদি এখন আন্দোলন করে, আলটিমেটলি এই সরকারটা কন্টিনিউ করতে পারবে না। এটা হলো দুধের মাছি রে ভাই, আইসে খেয়ে দিয়ে চলে গেছে। বিএনপির 31 দফা তো দিয়েছে 4-5 বছর আগে। 31 দফার প্রথম দফাটা কি? প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার করবে তারা। অথচ আজকে সংসদের ঝামেলা হচ্ছে কি নিয়ে? সংশোধন হবে নাকি সংস্কার হবে? কারণ সংশোধন হলে আপনি 142 দিয়ে সংশোধন করতে পারবেন, কিন্তু সংস্কার করতে হলে 142 দিয়ে আপনি সংস্কার করতে পারবেন না। আপনাকে করতে হবে গণপরিষদ দিয়ে সংস্কার করতে হবে। কারণ আমাদের সংবিধানের 7V-তে বলা আছে যে আপনি 142 দিয়ে সংবিধান যে বেসিক স্ট্রাকচার আছে এটা পরিবর্তন করতে পারবেন না। বেসিক স্ট্রাকচার কি? এই যে আপনি শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ঘোষক ষষ্ঠ তফসিলে আছে, এটাকে আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন? পারবেন না। এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে গিয়েছে। এবং আমাদের দ্বিতীয় বিভাগ যে মূলনীতি, বিএনপি তার ইশতেহারে বলেছেন যে আমরা সমাজতন্ত্রকে বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে এটাকে কি করব? যুক্ত করব। কিন্তু এটা যদি পরিবর্তন করতে, এটা বেসিক স্ট্রাকচার। এখন আপনি বললেন যে বেসিক স্ট্রাকচারটা কীভাবে নির্ধারণ হলো? 1988 সালে এই পার্লামেন্ট, ওনারা যে পার্লামেন্টকে বলছে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম, পার্লামেন্ট কখনো সার্বভৌম নয়। 1988 সালে এরশাদ পার্লামেন্টে পাশ করিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চ হবে, বিভিন্ন বিভাগে হবে। পরবর্তীতে একটা রিট হয়েছিল আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট। সেই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছিল, পরবর্তী অ্যাপ্লাইড ডিভিশন এই রিটটাকে অ্যাকসেপ্ট করে সেদিন বেসিক স্ট্রাকচার ইন্ডিয়া থেকে এই আপনার প্রেসিডেন্ট নিয়ে বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, তো সুতরাং আমরা চাইলে হাইকোর্ট ডিভিশন বিভিন্ন বিভাগে নিতে পারবো না। তখন কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। মূলনীতি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ সংবিধানগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পারবে। তার মানে অ্যাপ্লাইড ডিভিশন এটা নির্ধারণ করে দিয়েছে। আপনি যে 106 দিয়ে অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার, যে বাবা সন্তান জন্ম দিয়েছে, এই যে সরকার, এই সরকার তো ওই যে অন্তর্বর্তী সরকারের সন্তান, ভূমিষ্ঠ সন্তান, দুইটা সন্তান, একটা হচ্ছে আপনার গণভোট আর একটা হচ্ছে নির্বাচন। দুই সন্তান, এক সন্তান বৈধ আর এক সন্তান অবৈধ হয়ে গেল। কিন্তু যে বাবা 106 অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যে বাবা বৈধ হয়েছে, সে বাবা 1989 সালে অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে বলে দিয়েছে আপনি 142 দিয়ে 7V সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না আপনি। তো সুতরাং আপনি যে আপনার ইশতেহার, আপনি জুলাই সংস্কার পরে দেন, আপনি ইশতেহারে বলেছেন আপনি সমাজতন্ত্র বাদ দিয়ে আপনি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যুক্ত করবেন। আপনি কিভাবে যুক্ত করবেন? এই 142 দিয়ে আপনি করতে পারবেন না। আপনাকে গণপরিষদ লাগবে, কিন্তু আপনি গণপরিষদের শপথ নেন নাই। আজকে আইনমন্ত্রী আজকে কি বললো যে গণভোট বাদ যাক, কিন্তু জুলাই সংস্কারকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করব। কিভাবে আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করবেন? কারণ জুলাই সংস্কার মধ্যে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন কিভাবে করবেন আপনি? আপনি তো শপথ নেন নাই, আপনি তো গণপরিষদের শপথ নেন নাই। এই যে রাষ্ট্রপতি, আজকে যে রাষ্ট্রপতি ওয়ার্ডারের মাধ্যমে তো পার্লামেন্ট শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডার নিজে ভায়োলেশন করেছে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা দরকার, কারণ রাষ্ট্রপতি একটা ওয়ার্ডারে বলেছেন যে একটা সংসদ সদস্য দুইটা শপথ নিবে, গণপরিষদের শপথ আর একটা শপথ হচ্ছে আপনার জেনারেল অ্যাসেম্বলি শপথ। কিন্তু এই যে রাষ্ট্রপতি যে শুধুমাত্র পার্লামেন্টকে আমন্ত্রণ জানালো, রাষ্ট্রপতি আমন্ত্রণে তো পার্লামেন্ট শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি গণপরিষদের পার্লামেন্টে আমন্ত্রণ জানান নাই কেন? তার মানে রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করেছে। যে রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করে, তাহলে তাকে ইমপিচমেন্ট করতে হবে, সে শাস্তির আওতায় আসতে হবে, কারণ সে নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করেছে। যে নভেম্বরে যে ওয়ার্ডারটা হয়েছে, আপনি বলছেন এই ওয়ার্ডারটা জোর করে হয়েছে, নভেম্বরে এই ওয়ার্ডারটা যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নভেম্বর থেকে 3 মাস নির্বাচনে 3 মাস পর্যন্ত তখন কোনো কিছু বলে নাই কেন? এই যে ওয়ার্ডারটা যে ভুল, আদেশ দিতে পারে না, ওনারা বলছেন রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, তাহলে নভেম্বর থেকে 3 মাস আপনারা কেন বলেন নাই? আপনারা কেন তখন হাইকোর্টে যান নাই, রিড করেন নাই? এখন কেন আপনি রিড করতে গিয়েছেন? আপনি তো একটা অঙ্গীকার নামা একটা এগ্রিমেন্টের সাইন করেছেন, আপনি একটা অঙ্গীকার নামা এগ্রিমেন্টে সাইন করেছেন না? যে অঙ্গীকার আমি আপনার কোর্টে আনকোট করে শেষ করে দিচ্ছি। দেখেন যে অঙ্গীকার নামা ওনারা এগ্রিমেন্টে সাইন করেছে, অঙ্গীকার নামায় কি ছিল দেখেন। অঙ্গীকার নামায় জুলাই সনদ 2005 বাস্তবায়ন অঙ্গীকার নামায় বলা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যবোধের ভিত্তিতে 2024 সালে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই অঙ্গীকার এবং ঘোষণা করছি। তার মানে কি? বিএনপি প্রথম স্বাক্ষরকারী কি ঘোষণা করেছে? সেখানে ঘোষণা করেছে যে আমরা নতুন রাজনীতি সমঝোতার দলিল হিসেবে জুলাই সনদ 2025 পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। এবং 3 নম্বর কলামে বলেছে এই যে জুলাই সনদ 2025 এর সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করিব না। তার মানে কি? আপনি যখন এগ্রিমেন্ট করলেন, এগ্রিমেন্ট তো আপনি স্বাক্ষর করেছেন, আপনি অবৈধ হলেও তো আপনি স্বাক্ষর করেছেন। আপনি যখন এই এগ্রিমেন্টে স্বাক্ষর করলেন, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই কথা কিন্তু আপনি বাস্তবায়ন করবেন কিভাবে? আপনি তো ওয়ার্ডার বাস্তবায়ন করছেন না, কারণ ওয়ার্ডারে বলা আছে যে প্রথম দিন 2টা শপথ নিতে হবে। আপনি 2টা শপথ নেন না কেন? আপনি বললেন সংবিধানে নেই। ভাই সংবিধানে কি আছে? মাসুদ কামাল মাত্র বলো সংবিধানে কি আছে? সংবিধানে আজকে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন
এই পার্লামেন্টে দাঁড়িয়ে বললেও যে হচ্ছে এই কি স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন করেছে উনি। একটা মন্ত্রী, আপনি জানেন এমপিদের একটা শপথ আছে, মন্ত্রীদের আলাদা একটা শপথ আছে, সেই শপথের মধ্যে বলা হয় যে আমরা সংবিধানকে সংরক্ষণ করব। যে সংবিধানের ষষ্ঠ তফসিলে বলা আছে যাতে এই স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান, আপনি যে জিয়াউর রহমান বললেন তার মানে আপনি মন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গ করলেন, তার মানে আপনার মন্ত্রিত্ব থাকে না আপনার। তো তখন তো আপনি বললেন না যে আমরা প্রথমে সংবিধানে নিব, প্রথমে সংবিধানে জিয়াউর রহমান সাহেবকে ঢুকাবো, তারপরে গিয়ে আমরা স্বাধীনতার ঘোষক বলবো, এটা তো বললেন না। মানুষ কিন্তু দেখতেছে, মানুষ কিন্তু বুঝতেছে যে আপনি কি বলছিলেন, কি করছেন। মানুষ, এটাই হলো সমস্যাটা। যখন কেউ, আমি বারবার, আমাকে অনেকে বলছে কিন্তু যে ইলেকশনের সময় আপনারা অনেকে বলছেন যে প্রিডিক্ট করেন কে কত আসন পাইতে পারে। আমি বলছি প্রিডিকশন করা যাবে না, আমি তো জ্যোতিষটা। তবে আমি কি চাই সেটা বলতে পারি। আমি বারবার বলছি যে আমি চাই বিএনপি ক্ষমতা আসবে, এটা আমি বুঝতে পারছিলাম। বিএনপি 170 to 180 এরকম যেন পায়, এর চেয়ে বেশি যেন না পায়। আমি বারবার বলছি এর চেয়ে বেশি যেন না পায়। 200 ক্রস করা মানেই বিপদে পড়া। কে বিপদে বলা? এই বিপদে, যে বিপদে আমরা চিরাচিরি করেছি। আজকে যে আচরণটা বিএনপি করতেছে, যে বিএনপি 170 পাইতো, এই আচরণ করতে পারতো পারতো না রে ভাই। আপনার সঙ্গে আমি আলাপ করতেছি, বুঝে নেবেন, আপনার সঙ্গে আলাপ করতেছি, আপনার আমার পছন্দ না, আপনার আমি কি করতে উঠে যাবো, আর কিছু করতে পারবো না, আপনাকে মারতে পারবো না। কিন্তু যদি আমাকে এই গ্যারান্টি দেওয়া হয় যে তোমার পকেটে একটা পিস্তল দিয়ে দিলাম গুলি ভর্তি, এবং তুমি যা ইচ্ছা তা করবা, যারে তারে মারবা, কেউ তোমার বিচার করবে না, তাহলে কিন্তু আপনি বেয়াদবি গেলে খবর আসছিল। মানে একদমই ক্লিয়ার, বুঝছেন না? এখন তাদের তো আপনি পিস্তলও দিয়ে দিচ্ছেন, মারার যে আছে না, যে আপনার জেমস বন্ডকে বলতো না লাইসেন্স টু কিল, তাকে হত্যা করার দিচ্ছেন, লাইসেন্স দিয়ে দিচ্ছেন। এখন তো যা ইচ্ছে তাই করবো। সংসদে কথা বলে লাভ নেই, রাজপথে নেমেছে। আমি হাম্বল রিকোয়েস্ট করব জামাত এবং এনসিপিকে, আন্দোলনটা যেভাবে করছে এভাবে করা উচিত, কিন্তু অ্যাগ্রেসিভ না হতে বলবো আমি, উইথ ডিউ রেসপেক্ট। কেন বলছি? কারণ যদি আপনি আবার অ্যাগ্রেসিভ হন, আমরা জানি জামাতের আন্দোলনের ক্ষমতা, আমরা জানি ইতিপূর্বে একা যেভাবে আওয়ামী লীগ রিজেমের এগেনিস্টে তারা আন্দোলন করেছে, হ্যাঁ, আমরা 2010-11 ভারত পরবর্তীতে আমরা যা দেখেছি, এবং বিএনপি আন্দোলন, এবং কি বারবার জামাতকে বিএনপি থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, এবং অনেক সময় এভাবে কমিটমেন্টও বিএনপিকে বলেছে যে আপনারা জামাত ছাড়া সমাবেশে অনুমতি চান তাহলে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে, কিন্তু জামাত সহ অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না। তার মানে জামাতকে, এবং কি জামাতকে ইন্টারনালভাবে অনেক অফার দেওয়া হয়েছে, আপনারা বিএনপিকে ছেড়ে দেন, তাহলে আপনাদের এই যে আপনাদের নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হচ্ছে সেটা থেকে আমরা বিরত আসবো, কিন্তু সেটি হয়নি। এখন তার মানে আমরা জামাতের আন্দোলনের অবস্থা আওয়ামী লীগও জানতো, এবং জুলাই আন্দোলনে আপনি দেখেন সর্বশেষ যখন কোনো উপায় আওয়ামী লীগ পাচ্ছে না, তখন কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে, কারণ তারা জানে তাদের যেই এই যে বিভিন্ন এইগুলো যারা ছিল আর কি, ডিটেকটিভ ব্রাঞ্চ ছিল, যারা ছিল, তারা কিন্তু তার তথ্য দিয়েছে মূল আন্দোলনটা জামাত করছে, এই জন্য জামাতকে নিষিদ্ধ করে সর্বশেষ প্যারাকটা মেরার, কফিনে প্যারাকটা মেরার চেষ্টা করেছে। তার মানে জামাত যদি এখন আন্দোলন করে, আলটিমেটলি এই সরকারটা কন্টিনিউ করতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে বিএনপি বেশি চলছে, কিন্তু আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিহাস তো আমরা জানি। এই যে সংসদে বসে আছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফর রহমান বাবর সাহেব, 17-18 বছর জেলে ছিল, ফাঁসির এই নিয়ে ওয়ার্ডার নিয়ে জেলে ছিল। এমনকি বর্তমান এই আওয়ামী লীগ রেজিমের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও তো ফাঁসির এই সাজা নিয়ে এখন ইন্ডিয়াতে পলায়ন করেছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীদের আমরা ইতিহাস জানি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না। হ্যাঁ, সবচেয়ে বড় শিক্ষা। এবং দেখেন, আপনি যে বললেন যে গুম অধ্যাদেশটা বাতিল করলো, গুম অধ্যাদেশটা কেন বাতিল করা হয়েছে? আপনি যে বারবার বিভিন্ন জায়গা থেকে বলছে, আমিও বিশ্বাস করি যে গুম, যে ডিপ স্টেট যে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসছে, আপনি হয়তো বলতে পারবেন যে ডিপ স্টেট অমিষ্ট কিছু সত্য কথা বলি। দেখেন, ডিপ স্টেট, আমি এটা শেষ করছি, ডিপ স্টেট যে বিএনপি ক্ষমতা নিয়ে আসছে, আমি বলছি বিএনপি ক্ষমতা আসতো নর্মালি যদি ইলেকশন করতে বিএনপি ক্ষমতা আসতো। এই যে মাসুদ কামাল ভাই বললো 170 থেকে 80, মানে 2/3 মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটিটা আপনার হতো না। কিন্তু ডিপ স্টেট বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি এই জন্য দিয়েছে, কারণ ডিপ স্টেট চায় এই যে গুমের বিষয় তো আমরা জানি, গুমের সাথে সংশ্লিষ্ট কারা ছিল আমরা জানি, তাদের বিচার যেন না করে। এখন বিচার জন্য অধ্যাদেশ বাতিল করতে হবে। অধ্যাদেশ বাতিল করতে হলে যদি সংসদে যায় 2/3 মেজরিটি যদি না হয়, তাহলে বিএনপি চাইলেও এটা বাতিল করতে পারবে না। এই জন্য 2/3 মেজরিটি দেওয়া হয়েছে অধ্যাদেশটা বাতিল করার জন্য। আমার কাছে কেন জানো, বিএনপি নিজেও মনে করে না বিএনপি ক্ষমতাটা কন্টিনিউ করবে।
না হলে এই কাজগুলো করার কথা না। যে কাজগুলো করছে এখন জুলাই সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে যে কাজগুলো, এখন দেখেন এখন কিন্তু আগের মতো না। এখন কিন্তু আগে আপনি যা কথা আগে একসময় আমরা দেখতাম টিভি ছিল না, মিডিয়া ছিল না, একটা এখন কথা তো বললে সোশ্যাল মিডিয়াও খুব strong, সোশ্যাল মিডিয়া সবকিছুই আসতেছে। আমাদের গ্রামে একটা কথা বলতো যে মরণ্যার হিরোইনের কোনো বিচার নেই, মানে যে মরে যায় তার বিচার হয় না, যে একটা কথা বলে ফেরত যায় তার কেন, কারণ এটা তো রেকর্ডেড না। কিন্তু এখন কিন্তু সব কথা রেকর্ডেড। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে গণভোটের প্রস্তাবটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিয়েছেন, যেহেতু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা অনেক কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেহেতু জনগণ হাতে ছেড়ে দেন, জনগণ যদি বলে হ্যাঁ তাহলে আমরা এটা মেনে নিব। এবং কি যারা জয়ী হবে তাদের প্রথম কাজ হবে গণপরিষদের শপথ নেওয়া, শপথ নিয়ে জুলাই সংস্কারটা বাস্তবায়ন করা। সে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ইউটার্ন 180 ডিগ্রি ইউটার্ন নিচ্ছে, তার মানে কি? তার মানে এই একটা ভূতে ধরেছে। কোন ভূতটা ধরেছে, কোন ভূতটা ধরেছে সেটা আমাদের বের করতে হবে। এই সিন্ডিকেটগুলোর সাথে সবাই জড়িত। এই সিন্ডিকেটগুলো পুরো রাষ্ট্র কর্নার টু কর্নার, একবারে টপ টু বটম রাজনৈতিক দলগুলো এই সিন্ডিকেটের সাথে জড়িত। কারণ একটা যে পাম্পগুলো 5টা-10টা পাম্প আছে একটা উপজেলায়, বেশিরভাগ পাম্পের লাইসেন্স নেই। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, ওই দিন পত্রিকা আমি দেখলাম, তাদেরকে জিজ্ঞেস আপনার লাইসেন্স করে, এতদিন পর্যন্ত আমরা যিনি এমপি ছিলেন তাকে ম্যানেজ করে আমরা এটা করেছি। এতদিন পর্যন্ত যিনি এমপি ছিলেন তাকে আমরা ম্যানেজ করে করেছি। তার মানে লাইসেন্সগুলো অনেকগুলোর পাম্পে লাইসেন্স নেই। তার মানে তারা জানে যে এই যে আমি যত ধরা খাই আমার তো আছেই, ওনাদেরকে একটু ম্যানেজ করতে পারলেই সব কিছু হয়ে যাবে। তার মানে আপনি যদি দেশকে স্থায়ীভাবে সংকট থেকে মোকাবেলা করতে হয় তাহলে আপনাকে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। আমরা দেখেছি ফ্যামিলি কার্ড নিয়ে তাড়াহুড়া করছে। ফ্যামিলি কার্ড কি বাজেটের মধ্যে ছিল? 25-26 কি ফ্যামিলি কার্ড ছিল? আপনি যে ফ্যামিলি কার্ডে অন্য খাত থেকে টাকা নিয়ে এসে ফ্যামিলি কার্ডের আপনি এটা দিলেন, তাড়াহুড়া কেন? না, আপনি তো তখন জাতীয় সংকটের দিকে তাকাইতে হবে। ওইটা নির্বাচনী অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আচ্ছা আমাকে আপনি বলেন, আপনি অঙ্গীকার ছিল, কিন্তু 25-26 যে বাজেটের মধ্যে কি এই টাকাটা কোথা থেকে আসবে ছিল? এটা ছিল না। তার মানে আপনার দরকার ছিল কি সংসদ ছিল, সংসদে পাস করা, যে আমি অমুক বাজেট থেকে টাকা নিয়ে এসে আমি অমুক বাজেটে নিব। এইটা পরবর্তীতে পাস করে নিবে, এটা না, আগে আপনি কাজ করার পর পাস করে নেবেন। আপনি কেন আগে আপনি পাস করবেন? আপনি যখন বিতরণ করছেন তখন তো সংসদ চলমান। এইটাই জরুরি না যে আগে পাস করে নিতে হবে। না, অবশ্যই জরুরি। না, আমি পরেও করতে পারবো। আপনি একটা খাত থেকে আরেক খাতে যদি টাকা নিতে হয়, আপনাকে সংসদ চলমান থাকলে সংসদে উত্থাপন করতে হবে যে আপনার তো 2/3 মেজরিটি আছে, পাশে এমনি অটোমেটিকলি হবে। আপনাকে উত্থাপন করতে হবে। একটা বাজেট থেকে একটা খাত থেকে আরেক খাতে নিয়ে যাচ্ছেন আপনি, কারণ 2025-26 যে বাজেট, সেই বাজেটের মধ্যে এটা ছিল না। তো তাহলে আপনি যখন একটা সংকটের, গুরুত্বপূর্ণ সংকটের দিকে না তাকিয়ে আপনি আপনার ইশতেহারের পালনের দিকে তাকান, তাহলে তো দেশের সংকটের মধ্যে পড়বে। অথচ আমরা কি দেখতে পাই? আমরা বাংলাদেশে দেখতে পাই এত বড় একটা সংকট তৈরি হয়েছে বাংলাদেশে, আর আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রচার দেখি কি সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছেন। এটা তো অভিভাবক হিসেবে পারেন না আপনি। একটা অভিভাবক এত বড় একটা সংকটে এভাবে ওপেনলি মুভি দেখবেন, আবার এটা বাংলাদেশের মানুষকে দেখাবেন, এটা ঠিক না তো। এই জুলাই সনদটা কে তৈরি করছে? এই জাতীয় ঐক্যমত্য কমিশন, এরাই তো। এখানে যারা ছিল তাদের মধ্যে 80% লোকের সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক নাই। এরা সবাই সুবিধাভোগী। এই সুবিধাভোগী লোকগুলো সবসময় সুবিধাভোগী। আগামীতে আরেকটা গভর্নমেন্ট দেখবেন এইগুলি আসবে, আবার এই বদির আলম মজুমদার এইগুলি আসবে। এরা সব সুবিধাভোগী কিন্তু, এবং এরা নিজেদের আখেরটা গুছাই নিচ্ছে এবং নিজেদের এনে নাপতালি ফলাইছে। কিছু বিদেশ থেকে কিছু লোককে ভাড়া করে ওইগুলি কই, ওই লোকগুলি কই? জুলাই চেতনা বাস্তবায়নের জন্য উনি যে ডক্টর ইউনূসকে মাঠে নামতে বলছে, ডক্টর ইউনূস মাঠে নামবে, সে হলো দুধের মাছি, সে নামবে। ডক্টর আলী রিয়াজ তো এটা মূল ছিল, আসবে দেশে, আসবে সে। মনির হেদার আসবে, আপনার শিষ্য ছিল, আসবে। এগুলি কেউ আসবে না, এরা হলো দুধের মাছি রে ভাই। আইসে খাইয়ে দিয়ে চলে গেছে। রাসেল কামাল ভাইয়ের সাথে এই ক্ষেত্রে আমি একমত, এটা দুধের মাছি, সত্য কথা। আপনি উপদেষ্টাকে দেখেছেন না, এখন পররাষ্ট্রমন্ত্রী, মানে যিনি রেফারি ছিলেন তিনি এখন বিজয়ী দলের ব্যানারে দাঁড়িয়ে আছেন। তার মানে কি দাঁড়ায়? হ্যাঁ, আপনি ছিলেন রেফারি, এখন আসে বিজয়ী দলে, যেখানে আনন্দ করছে ট্রফি নিয়ে, সেখানে আপনি ট্রফি ধরছেন। তার মানে কি আপনার রেফারির সময় রেফারি ছিলেন না ভালো করে? আপনি যারা উপদেষ্টা হয়েছেন, আপনি 2/3 উপদেষ্টাকে দেখবেন, প্রধান উপদেষ্টা সহ আন্দোলনে কেউ ছিল না। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে অনেকে বলে যে 70-এর নির্বাচনের অভিপ্রায়, জনগণ অভিপ্রায়কে যখন ভায়োলেশন করলো তখন পাকিস্তানের এগেনস্টে জনগণ যুদ্ধ করলো। সেই যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান রাজপথে ছিলেন না, রক্ত যে 30 লক্ষ রক্ত দিয়েছে, রক্তটা দেখেন নাই, এজন্য পরবর্তীতে উনি বাকশাল কায়েম করেছিলেন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ছিলেন, আমিও একসময় ওনাকে অনেক সুনাম করেছি, আমি নিজেও করেছি, আমার কাছে মনে হচ্ছে যেটা ভুল করেছি। তিনি রাজপথে রক্ত দেখেন নাই। যদি রাজপথে থাকতেন তাহলে এই যে রাজপথে যেই 1300-1400 জীবন দিয়েছে, যে 20,000-30,000 পঙ্গুত্ব বরণ করেছে, তাদের চেতনাটা বুঝতো যে জুলাই সংস্কারের সবচেয়ে বড় বাধা। আপনি তো জানতেন বিএনপি এই কাজটা করবে, আপনি তো জানতেন। যখন বলা হয়েছিল গণভোটটা আগে করেন, গণভোটটা আগে করে আগে সবকিছু পাস করেন, না,
গণভোট একই দিনে কেন রাজি হলেন আপনি? আপনি কেন গিয়ে না, রাজি লন্ডনে না গিয়ে হলে তো বিএনপি প্রধান উপদেষ্টা নির্বাচনে আহা আসছিল আপনি তো না। তখন আপনার ক্ষমতা ছিল, বিএনপি তো চাইছে নির্বাচন, আপনি নির্বাচনটা না দিতেন। আপনার তো হচ্ছে লন্ডনে গিয়ে আপনি কেন নির্বাচন তারিখ ঘোষণা করতে হলো? সেখানে আপনি দেশে আসি করতেন। লন্ডনে যখন করলেন তখন তো বুঝে গেছে সমঝোতা হয়ে গেছে। তার মানে আপনি সমঝোতা হয়েছে, আপনি তো রাজপথে ছিলেন না বলেই গাদ্দারিটা করেছেন। তো এমন সুতরাং মনে হয় আমি মনে করি নাহিদ যে বলেছেন শেষ- এদেরকে শেষ শাস্তির করতে আওতা নিয়ে হবে। আসতে হবে। এরা শাস্তির আওতা টুটে টোপরা আসবে, এরা শাস্তির আওতা আসবে। এই যে জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করেছে, শাস্তির আওতা টুটে টোপরা আসবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে